ডিক্টেটর শেখ হাসিনার পরিণতি তো সকলেরই জানা। আজ জানবো সিরিয়ার ডিক্টেটর বাশার আল আসাদের উত্থান পতনের গল্প। 1994 সালের 21 জানুয়ারি বাসেল আল আসাদ তার গাড়ি চালিয়ে দামেস্ক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তিনি অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ একটি ব্যারিয়ারের সাথে তার সংঘর্ষ ঘটে এবং তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তাৎক্ষণিক তার মৃত্যু হয়। এই দুর্ঘটনা পুরোপুরিভাবে বদলে দেয় তার ভাই বাশার আল আসাদের জীবন। বাসেল ছিলেন আসাদ বংশের রাজবংশের সোনার ছেলে। তার অনুপস্থিতিতে বাশার আল আসাদের কাঁধে পড়ে সিংহাসনের দায়িত্ব। হয়তো তিনি কখনোই এই সুবিশাল রাজত্বের জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু তার সামনে অন্য কোনো উপায়ও ছিল না। বাশার আল আসাদের জন্ম 1965 সালে। তিনি ছিলেন আনিসা মাখলুফ এবং হাফেজ আল আসাদের তৃতীয় সন্তান। তার বাবা ছিলেন সিরিয়ার শাসক। বাশার তার ভাই বোনদের থেকে ভিন্ন প্রকৃতির ছিলেন। তিনি ছিলেন শান্ত ও চুপচাপ ধরনের। রাজনীতির প্রতি তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। 1988 সালে বাশার মেডিকেল স্কুল থেকে গ্র্যাজুয়েট করেন এবং সেনাবাহিনীর চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। 1992 সালে তিনি যুক্তরাজ্যে স্থায়ী হন। সেখানে তিনি চক্ষুবিদ্যা অর্থাৎ অফথ্যালমোলজি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ নিচ্ছিলেন। লন্ডনে তিনি এক সহজ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনই করছিলেন। বাশার আল আসাদের জীবন যেন এমন চিকিৎসা পেশাদারিত্বের জন্যই নির্ধারিত ছিল। সিরিয়ার জটিল রাজনীতির জন্য কখনো এমনটা ছিল না, কিন্তু তার ভাই বাসেলের মৃত্যুই সবকিছু পাল্টে দেয়। হাফেজ আল আসাদ তার বড় ছেলে বাসেলকে উত্তরসূরি হিসেবে তৈরি করেছিলেন। বাসেল ছিলেন আকর্ষণীয় এবং সিরিয়ার মানুষের অত্যন্ত প্রিয়, কিন্তু তার অনুপস্থিতিতে বাশারকে আচমকা এই বিশাল দায়িত্ব নিতে হয়। এটা এমন কিছু ছিল না যা তিনি চেয়েছিলেন, কিন্তু এমন এক নির্দেশ ছিল যা তিনি প্রত্যাখ্যানও করতে পারেননি। তাই বাশার আল আসাদ তার ডাক্তারি পেশা ছেড়ে দামেস্কে ফিরে আসেন। পরবর্তী 6 বছর ধরে তার প্রশিক্ষণ চলতে থাকে। বাশার সামরিক একাডেমিতে ভর্তি হন এবং সেনাবাহিনীর বিভিন্ন পদে উন্নীত হন। এটি ছিল তার শাসনকে বৈধতা দেওয়ার এক সুপরিকল্পিত প্রচেষ্টা। তিনি রাজনীতির কৌশল শিখেছিলেন তার পিতা হাফেজ আল আসাদের কাছ থেকে, যিনি নিজেই একজন দক্ষ শাসক ছিলেন। 2000 সালে হাফেজ আল আসাদ মারা গেলে বাশার আল আসাদের জন্য সেই শিক্ষাকে কাজে লাগানোর সময় এসে যায়। বাশার আল আসাদ প্রেসিডেন্ট হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া খুব একটা ইতিবাচক ছিল না। সমালোচকেরা বলেছিলেন যে তিনি অদক্ষ এবং তার বাবার অর্জন পুরোটাই নষ্ট করে ফেলবেন। তবে প্রথম কয়েক বছর ছিল আশার আলো। শুরুতেই আধুনিক এবং বিশ্বে সিরিয়াকে উন্মুক্ত করার ইচ্ছা নিয়ে বাশার নিজেকে আলাদা হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। প্রথমে বাশার আল আসাদের পরিকল্পনা ছিল অর্থনৈতিক পরিবর্তন আনা। তিনি রাষ্ট্রায়ত্ত একচেটিয়া প্রতিষ্ঠানগুলো পরিবর্তন করে ফ্রি মার্কেট ধারণাকে গ্রহণ করতে চেয়েছিলেন। তার স্ত্রী আসমা আল আসাদ, যিনি একজন প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার, এই কাজে তাকে সহযোগিতাও করছিলেন। কিন্তু 2011 সালে এই আধুনিকায়ন রাজনীতির চিত্র ভেঙে পড়ে। আরব বসন্তের প্রভাব সিরিয়ায় পৌঁছে যায়। বাশার আল আসাদ এবং তার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। শুরুতে বিক্ষোভ ছোট ছিল, কিন্তু দ্রুত তা বৃহৎ আন্দোলনের রূপ নেয়। সিরিয়ার জনগণ বিপ্লব চেয়েছিল, কিন্তু এর পরিবর্তে তারা নির্মম দমন নিপীড়নের শিকার হয়েছিল। এই দমন নিপীড়নের মধ্য দিয়ে শুরু হয় একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ। এটি 14 বছর ধরে চলছিল। বাশার আল আসাদ ক্ষমতা আঁকড়ে ধরে রাখেন, কিন্তু তা করতে গিয়ে ব্যবহার করেন সবচেয়ে দমনমূলক কৌশল, যার মধ্যে ছিল নিজের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করার অভিযোগ। এভাবে সিরিয়া একসময় পরিণত হয় একটি যুদ্ধক্ষেত্রে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলো এই সংঘর্ষে জড়িয়ে পড়ে, পাশাপাশি জড়িয়ে পড়ে জিহাদি গোষ্ঠীগুলো। আসাদ যখন এমন বড়সড় ধাক্কা খাচ্ছিলেন, তখন তার পিছনে ছিল রাশিয়া এবং ইরানের বিশাল সামরিক সমর্থন। বাকিরা যখন ভূখণ্ড হারাচ্ছিল, তখন এমন সাহায্য পেয়ে আসাদ সিরিয়ার প্রায় 2/3 ভূখণ্ড পুনরুদ্ধার করতেও সক্ষম হন। কিন্তু এই যুদ্ধ যেন সিরিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। 5 লক্ষেরও বেশি মানুষ নিহত হয়, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়, যা বিশ্বের সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকটে পরিণত হয়। এই পরিস্থিতি আসাদকে বৈশ্বিকভাবে একঘরে করে তোলে। 2020 সাল নাগাদ মনে হচ্ছিল সবচেয়ে খারাপ সময় শেষ হয়েছে। ওই বছরের মার্চে একটি যুদ্ধবিরতি ঘোষণা হয়। 95%-এরও বেশি ভোট পেয়ে চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন। 2021 সালে আসাদ আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন।
2023 সালের মধ্যে তিনি আবার আরব ডিপ্লোমেসির মঞ্চে ফিরে এসেছিলেন। সিরিয়া আরব লীগে যোগ দেয় এবং 1 দশকেরও বেশি সময় পর আসাদ তার প্রথম সম্মেলনে অংশ নেন। তবে যে বাহিনী তাকে টিকিয়ে রেখেছিল সেটাই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। আসাদ ক্ষমতায় থাকতে প্রধানত রাশিয়া ও ইরানের উপর নির্ভর করতেন, কিন্তু মস্কো তখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত এবং বিপর্যস্ত। ইরানও পশ্চিম এশিয়ায় তাদের প্রতিরোধ অক্ষ নিয়ে বড় ধরনের সমস্যার সম্মুখীন ছিল। যখন তারা সিরিয়ার দিকে মনোযোগ দিতে পারল না, তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো সুযোগ পেয়ে যায়। তারা এক দ্রুত গতির আক্রমণ চালায়, আর আসাদের সেনাবাহিনী কিছুই করতে পারেনি। আসাদ বিদ্রোহীদের ধ্বংস করার প্রতিশ্রুতি দেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে পালাতে হয়। এভাবে তার পরিবারের 50 বছরের বেশি সময়ের শাসনের অবসান ঘটে। বাশার আল আসাদের গল্পটি একটি অনিচ্ছাকৃত ক্ষমতার কাহিনী। একজন মানুষ যিনি সিংহাসন চেয়েছিলেন এমনটা নয়, কিন্তু একবার তা পাওয়ার পর তিনি সেটি আঁকড়ে ধরেছিলেন নিজের সবকিছু দিয়ে। তার শাসনের সমাপ্তি ঘটে ঠিক যেমনটা শুরু হয়েছিল, এক অপ্রত্যাশিত মোড়ে। সিরিয়া আবারও তার ভবিষ্যৎ পুনরায় কল্পনা করার পথে এগিয়ে যায়। দেখা যাক নতুন সিরিয়া কোন দিকে এগোয়।